হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমি রানা, আমরা এক ভাই এক বোন। আমি ছোট, আমার বাবা এই শহরের সবচেয়ে বড় লোক। আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। মনে করতে পারেন আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি। বাবা অফিসের কাজে গতকাল কলকাতায় গেছে। আমিও গতকালকে একটা নতুন কলেজে এডমিশন নিয়েছি। আমি কিন্তু আমাদের এই টাকা পয়সা পছন্দ করি না। আমি সবসময় সাধারণ লোকের মতো থাকতে ভালোবাসি। রুমে বসে বসে মোবাইল টিপতেছি, এমন সময় আম্মু আমার রুমে আসলো। কি রে, আসতে পারি? তুমি আজ থেকে আবার অনুমতি লাগে নাকি? তাই তো, আমি তো ভুলেই গেছি যে এটা আমার বাড়ি। এত কিছু না বলে কি জন্য এসেছো সেটা বলো। আজকে কলেজ যাবি না? কেন আম্মু? না, এমনি বলছিলাম আর কি। আজকে যদি তোর বাবা কলকাতা থেকে যেই শার্টগুলো এনেছে তুই সেগুলো ব্যবহার করিস না, তাই বললাম যদি সেগুলো পরে আজকে কলেজ যাস তাহলে ভালো হতো। আম্মু, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাদের এই জীবন ভালো লাগে না। আমি আমার মতো ভালো আছি। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই। এই তো লাইনে আসলে। ঠিক আছে, আমি এখন উঠি, রান্নাঘরে অনেক কাজ আছে। ঠিক আছে। তারপর সকালের খাবার খেয়ে রওনা দিলাম কলেজে। বলতে বলতে কলেজে চলে আসলাম। যখন কলেজে ঢুকবো ঠিক তখনই একটা মেয়ে আমাকে দেখে ডাক দিল। এই, এখানে কেউ তোকে ভিক্ষা দিবে না, সো তুই চলে যা। সরি আপু, আমি ভিক্ষুক না। তাহলে? আমি এই কলেজের নতুন ছাত্র। হোয়াট? এইসব পাগল ছাগল কেন যে কলেজে পড়ার সুযোগ পায় না আল্লাহই জানে। তারপর আমি সেখান থেকে আমার ক্লাসের দিকে চলে গেলাম। ক্লাসে বসার পর দেখি মেয়েটি আমার ক্লাসে আসলো। তারপর স্যার আমাদের ক্লাসে আসলো। কেমন আছো তোমরা? তখন আমরা সবাই বললাম ভালো। তখন স্যার বলল, আমি তো তোমাদের নতুন স্যার, আমি তো তোমাদের কারোর নাম জানি না, তাই সবাই নিজের পরিচয় দাও। একে একে সবার পরিচয় দিয়ে দিল। এবার আমার পালা। স্যার আমার দিকে লক্ষ্য করে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? জি স্যার, কি অবস্থা? তোমার শার্ট এটা এত ময়লা কেন? তোমার পায়ে স্যান্ডেল কেন? স্যার এটাই আমার ভালো শার্ট আর এগুলোই আমার ভালো জুতা। তোমার বাবা কি করে? আমার বাবা রিক্সা চালায়। ও, তোমার নাম কি? আমার নাম রানা। তারপর স্যার আমাদের ক্লাস নিয়ে চলে গেল। আমি ছুটির পরে যেতে লাগলাম। এমন সময় ওই মেয়েটা মানে নীরা, আজকে স্যার সবার নাম জিজ্ঞাসা করেছিল, তখন জানলাম তার নাম নীরা, আমাকে ডাক দিল। এই খ্যাত, এদিকে আয়। তখন আমি নীরা আপুর কাছে গিয়ে বললাম, তুমি কি আমাকে ডেকেছো? বলার সাথে সাথেই আমার গালে ঠাস। তোর সাহস হয় কি করে, হ্যাঁ, আমাকে তুমি করে বলার? খ্যাত একটা, যা আমার চোখের সামনে থেকে চলে যা। তারপর গালে হাত দিয়ে বাসায় চলে আসলাম। আমার রুমে বসে ভাবতেছি আজকের কথা। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কিরে, আজকে প্রথম দিন কলেজে কেমন কাটলো? মনে মনে ভাবলাম আজকের কথা বলা যাবে না। এমন সময় আবার আম্মু জিজ্ঞেস করলো, কিরে, কেমন কাটলো বললি না তো? অনেক ভালো। বাদ দাও তো, খিদে পেয়েছে, খেতে দাও। চল। তারপর খাবার খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। এক ঘুমে সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কিরে, আর কতক্ষণ ঘুমাবি? স্কুলে যাবি না? যাবো তো, আর একটু ঘুমাই। আপনি ঘুমান, সকাল 9টা বাজে। কি? কয়টা বাজে? 9টা। আমি এক লাফে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যাব। ঠিক তখনই আম্মু ডাক দিল, কিরে, নাস্তাটা করে যা। কলেজে করে নিব। তারপর কলেজে চলে আসলাম। ঢোকার সময় আবার নীরা ও তার বান্ধবীদের সাথে দেখা হলো। এমন সময় নীরা বলল তার বান্ধবীদের, এই দেখ, রিক্সাওয়ালার ছেলে চলে আসলো। তোদের কোথাও যাওয়ার দরকার হলে বলিস, ও নিয়ে যাবে তার বাপের রিক্সা দিয়ে। আমি তাহাদের কথার দিকে মন না দিয়ে ক্লাসে চলে আসলাম। আসার পর স্যার আসলো। তারপর স্যার আমাকে বলল, তুমি আজকে ওই শার্ট পরে এসেছো? স্যার আমার একটাই শার্ট, তাই এটা পরে আসলাম। ও। তারপর স্যার আজকে ক্লাস করে চলে গেল। আমার কোনো বন্ধু নেই, গরিব বলে কেউ বন্ধু হতে চায় না। এমন সময় একটা ছেলে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। সেও আমার মতো গরিব, তার নাম রাজু। তার সাথে আমার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এভাবেই আমাদের 1 মাস কেটে গেল। প্রতিদিন নীরা আমাকে অপমান করে। একদিন ক্লাসে নতুন একজন স্যার আসলো।
সে সবার নাম ও পরিচয় জিজ্ঞেস করে। যখন আমার কাছে এসেছে স্যার আমাকে বলল, বাবা, তোমার এই অবস্থা কেন? স্যার আমি গরিব, আর কেমন অবস্থা হবে? তোমার বাবা কি করে? স্যার আগে রিক্সা চালাতো, এখন মুচি মানে জুতা সেলাই করে। ও, আই এম সরি। আরে স্যার এখানে সরি বলার কি আছে? তোমাদের জন্য আজ আমরা মানুষ পড়াইয়া মজা পাই। এই বলে স্যার চলে গেল। ক্যাম্পাসে বসে আমি আর রাজু গল্প করতেছি। এমন সময় নীরা আমাকে ডাক দিল। এই মুচির বাচ্চা মুচি, এইদিকে আয়। জি আপু, কিছু বলবেন? তোকে কি বলবো, আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দে তো। হোয়াট? আমি পারবো না। তোর সাহস হয় কি করে আমার মুখের উপর কথা বলার? এটা বলে নীরা আমাকে একটি থাপ্পড় মারতে চেয়েছিল, বাট আমি ধরে ফেললাম। রেহানা রাগে আমার হাত থেকে তার হাতটা ছুটিয়ে নিয়ে বলল, তোর সাহস হয় কি করে, হ্যাঁ, তোর নোংরা হাতে আমাকে স্পর্শ করার? আমার খুব রাগ হচ্ছে তার এমন কাণ্ড দেখে। যখন আমি তাহাকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই রাজু আমাকে বলল, দেখ রানা, আমরা কোথায় আর সে কোথায়। তাই বলে আমরা মানুষ না? বাদ দে, চল। তারপর আমরা দুজন, রাজু তার বাসায়, আমি আমার বাসায় চলে আসলাম। রাজু আমার ব্যাপারে এখনো জানে না। রাতে রাজুর কাছে ফোন দিলাম। কিরে, কেমন আছিস? ভালো, কি করস? বসে আছি। কেন? চল না আজকে বাইরে কিছু খাই। ওকে, বল কোথায় আসবো। তারপর রাজুকে বললাম একটা হোটেলে আসতে। তারপর সেখানে দুজনে অনেক কিছু খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলাম। তখন রাজু বলল, কিরে, বিল দিবি না? আমি এই হোটেলে বাকি খাই। আমার কাছে আছে, আমি দিয়ে দিই। তোকে কেউ চালাকি করতে বলেছে? চল। তারপর বাসায় চলে আসলাম। পরের দিন সকালে আম্মু ডাকলো। রানা, তাড়াতাড়ি উঠো। কেন আম্মু, এত সকালে ডাকছো কেন? স্কুলে যেতে হবে না, রাজু কল দিয়েছে। ওকে আম্মু, তুমি নাস্তা তৈরি করো, আমি আসতেছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে গিয়েছিলাম। নাস্তার টেবিলে আম্মু আমাকে বলল, তোকে একটা কথা বলবো বাবা। বলো আম্মু। সত্যি বলবা? বলো। তুই দেখি কলেজে যাস হাসি খুশি, কিন্তু আসার পর দেখি তোর মনটা খুব খারাপ থাকে। কলেজে কি কিছু হয়েছে? আরে না আম্মু। আমি তোর মা, আমি তোর সব কিছু বুঝি, বল কি হয়েছে? তারপর আমি আম্মুকে সব বলে ফেলছিলাম। তারপর আম্মু বলল, কি এত কিছু হয়ে গেছে, আমাকে বলিসনি কেন? তোর আব্বু জানলে কি করবে জানোস? কেন? আব্বু আবার কি করবে? কলেজই বন্ধ করে দেবে। কেন? আব্বু বন্ধ করবে কেন? তুই জানিস কলেজটা কার? না, কার? তোর বাবার। মানে আমাকে বলনি কেন আগে? কি বলবো, তুই তো এসব পছন্দ করিস না, তাই বলিনি। ও আম্মু, আমি আসি, আমার সময় হয়ে গেছে বলে আমি চলে আসলাম। ঢুকতেই দেখি রাজু আমার জন্য অপেক্ষা করছে। কিরে মামা, তুই এখানে? তোর আসার সময় এখন হলো? আম্মুর সাথে কিছু কথা বলছি, তাই লেট হয়েছে। চল, এবার অনেক লেট হয়ে গেছে। চল। তারপর দুজনে ক্লাস করে ক্যাম্পাসে বসে বসে কথা বলছি। এমন সময় নীরা আসলো। কালকের পরে নীরার সাথে আর দেখা হয়নি, এখন হয়েছে। সে আমাকে দেখে আমার কাছে আসলো। তারপর আমি তাহাকে দেখে দাঁড়িয়ে গেলাম। তখনই নীরা বলল, তুই কালকে আমাকে কি যেন বলছিলি? কই আপু, কিছু না। তোর মতো রাস্তার লোকেরা কি জন্য যে কলেজে আসছে, তোরা যে কেন পড়তে আসিস? তুমি আমার সাথে এমন করো কেন? তুমি পড়ো তোমার জায়গায়, আমি পড়ি আমার জায়গায়। তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তাহলে এমন করো কেন আমার সাথে? নীরা আর কিছু না বলে চলে গেল। পরের দিন সকালে একটু লেট হয়ে গেছে আসতে, তাই তাড়াহুড়ো করে কলেজের গেট দিয়ে ঢোকার সময় নীরার সাথে ধাক্কা খেলাম। নীরা তো পুরো গরম হয়ে আমাকে বলল, আমার জামাটা নোংরা করে দিলি কেন? সরি আপু, দেখতে পাইনি। চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছিস? বললাম না আমি দেখতে পাইনি, তারপরও কেন বকবক করেন? কি আমি বকবক করি? তো কি করবেন? তারপর নীরা আরো গরম হয়ে আমাকে একটা থাপ্পড় মারবে, তখনই কে যেন তার হাতটা ধরে ফেললো। নীরা হলো এই কলেজের হেড স্যারের মেয়ে। ছোটবেলায় তার আম্মু মারা যায়, তাই সে একটু থুক্কু, একটু বললে ভুল হবে, বেশি গুন্ডি মেয়ে। কলেজের সবাই তাহাকে ভয় পায়, কিন্তু আজকে একটা মেয়ে তার হাত ধরলো। সবাই দেখে পুরো কলেজটা নিস্তব্ধ হয়ে গেছে। আমি তো পুরো হা করে দাঁড়িয়ে আছি। রাজু আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, কিরে মামা, মশা ঢুকবে তো? শালা, দিনে এখানে মশা আসবে কোথা থেকে? তুই কি বলিস, তোর মাথা ঠিক আছে? মশার কাছে রাত দিন আছে। তাই? তারপর নীরা মেয়েটার হাত থেকে হাত সরিয়ে নিল। দেখে বোঝা যায় সে কোনো কোটিপতি ঘরের মেয়ে। তারপর নীরা তাকে বলল, তোর সাহস হয় কি করে যে আমাকে স্পর্শ করার? আমি দিদি, আমি কাউকে ভয় পাই না। ও তোমাকে বলেছে
তো সরি, তারপর কেন তার অপমান করো? তাহলে এই মেয়েটার নাম তিথি, বোঝা গেল। তুই ওর কি লাগিস যে তোর কলিজায় লাগলো? আমি তোমাকে তুমি করে বলি আর তুমি আমাকে তুই করে বলো, এটা কোন ভদ্রতা? তোর কাছে আমি ভদ্রতা শিখবো? এই ছেলে তোর কি হয় আগে সেটা বল। আর তুই কে? আমি এই থানার এমপির মেয়ে, আর রানা আমার বয়ফ্রেন্ড। কথাটি শুনে আমি যেন আসমান থেকে পড়ছি। তারপর তো কোথায়, আমি এই মেয়েকে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। রাজু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কিরে মামা, তুই আমার দিকে এভাবে তাকাস কেন? শালা তোর গার্লফ্রেন্ড আছে আর আমি জানি না? বিশ্বাস কর মামা, এই মেয়েকে প্রথম দেখলাম। আর কত মিথ্যা বলবি? এই মেয়ে যা বলে সব কি মিথ্যা? সব মিথ্যা। আগে দেখ এখানে কি হয়। তোমাদের ভালোবাসার কতদিন হলো? 4 বছর। আমি মনে মনে বলি, আরে আল্লাহ, তুমি কোথায়? তোমার নিষ্পাপ বান্দার অবস্থা শেষ, তুমি বাঁচাও। রাজু তো এবার পুরোই গরম। কিরে মামা, তুই আমার দিকে তাকাস না, শেষ পর্যন্ত দেখ। তুমি কি দেখে ওর সাথে প্রেম করছো? কাউকে টাকা পয়সা দেখে ভালোবাসাটা হলো টাকা পয়সাকে ভালোবাসা, কিন্তু মন থেকে ভালোবাসাটা হলো সত্যিকারের ভালোবাসা। ও তোমার যেই হোক না কেন, আজকে তুমি আমার সাথে যে কাজটা করলে সেটা ভালো করনি। আমি ভালো খারাপ জানতে চাই না, আগামী মাসে আমাদের বিয়ে, তোমার দাওয়াত রইল। শরম লাগে সোনা, লজ্জার কিচ্ছু নেই। আমি কি বলবো নিজেও জানি না, আমার অবস্থা পুরোই খারাপ। রাজু তো এবার আমার উপর পুরো ফায়ার। দিদি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হয় কবর থেকে কোনো মৃত ব্যক্তি উঠে এসেছে। তারপর রাজু চলে যেতে লাগলো। ঠিক তখনই আমি দিদির হাত থেকে আমার হাতটা ছড়িয়ে রাজুর কাছে চলে আসলাম। রাজুই আমার সব, তাই মনটা খারাপ লাগলো। রাজুর কাছে গিয়ে রাজুর হাতটা ধরলাম। মামা রাগ করিস না, সত্যি আমি ওকে চিনি না। তুই আমাকে এখনো মিথ্যা বলবি? আমি কি দোষ করেছি যে তুই প্রেম করস বাট আমি জানি না? আয় এখন দেখি তিথি কি বলে। চল, তোর মিথ্যা কথা ধরা পড়বে। তারপর আমরা তিথির কাছে আসিয়ে দেখি তিথি নাই, চলে গেছে। আমি সত্যি জানবো, তাই তিথিকে পাঠাইয়া দিছস? এটা বলে রাজু চলে গেল। আমি ডাকতেছি, কার ডাক কে শোনে। তারপর মন খারাপ করে বাসায় চলে আসলাম। তখন আম্মু বলল, কিরে কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? তেমন কিছু না আম্মু। সত্যি করে বল কি হয়েছে? তারপর আমি সবকিছু আম্মুকে বলছি। আম্মু দেখে হাসতেছে। তুমি আমার সত্যিকারের আম্মু না সদ আম্মু? কেন? আমি দুঃখে মরে যাই আর তুমি হাসো। হাসবো না কি করব? আমি তো জানতাম এমন সিনেমাতে হয়, এখন দেখি তোর সাথেও হয়েছে। তুমি কোথায় আমাকে একটু সান্ত্বনা দিবে তা না, আর সিনেমার সাথে আমাকে তুলনা করো। ঠিক আছে, আজকে তোর আপু মিতু তোর নানা বাড়ি থেকে আসবে, তাহাকে সব শেয়ার করিস, তাহলে সে তোকে একটা ভালো বুদ্ধি দিবে। ভালো কথা। আম্মু আপু আসবে কখন বলো না? এখন মনে হয় এসে গেছে। কই আম্মু? তাড়াতাড়ি খেয়ে তাহাকে স্টেশন থেকে নিয়ে আয়। তাহলে তাড়াতাড়ি খেতে দাও। চল। তারপর খাবার খেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। ড্রাইভারকে না নিয়ে আমি নিজে গাড়ি নিয়ে চলে গেলাম। স্টেশনে গিয়ে দেখি আপু অপেক্ষা করছে, মনে হয় অনেক আগে এসেছে, তাই খুব রাগ করে দাঁড়িয়ে আছে। এমন সময় আমি আপুর কাছে গিয়েছিলাম। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল, যেন আমাকে সে চিনে না। তারপর আমি বললাম, কেমন আছো আপু? কে ভাই আপনি? তুই আমাকে চিনতে পারিসনি? আমি তোর খালাতো ভাই। এবার তো পুরো রেগে গেছে। আমার কোনো খালা নাই, আপনি চলে যান, না হলে আমি লোকদের ডাকতে বাধ্য হব যে আপনি আমাকে ডিস্টার্ব করেন, সবাইকে বলবো। কি তুই আমাকে মার খাওয়াবি? আমি আম্মুকে সব বলে দেব। ভাই আপনার আম্মুকে বললে আমার কি? আর কখনো এমন হবে না, বললাম তো। এবার মাফ করে দে। মাফ করবো এক শর্তে। তোর সব সত্যি রাজি, তবুও আমার সাথে চলো। যাব, কিন্তু শর্ত তো এখানে পূরণ করতে হবে। বল কি সত্য? আমি রাজি। তুই আমার ভাই, তাই তোকে বেশি কিছু দিব না। আমি জানি তুমি আমাকে বেশি শাস্তি দিতে পারবে না। কথা শেষ না হতে তোকে কে বলেছে কথা বলতে? আরে বলবো না, এবার বলো। এখানে 50 বার কান ধরে উঠা বসা করবি। কি 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 50 বার কান ধরবো মানে? ঠিক আছে, না ধরলে নাই, আমি আপনাকে চিনি না। আরে আপু, আমি বলছি ধরতে পারবো না, বলছি কম হবে না? না। ওকে। তারপর কান ধরতাছি আর আস্তে আস্তে বলতাছি, এটা কি আমার আপু না আমার শত্রু? কি বললি? কি আর বলবো, বলতেছি তুমি আমার আপু না শত্রু। কি? আমি কি বলে আমি নিজেও জানি না, মুখে থেকে সত্যি কথাটা বের হয়ে গেল।
আরে না, আমি বলিনি। বলছি তুমি কত ভালো, অন্য কেউ হলে 100 বার দিত, তারপর 15 বার ধরেছি। এমন সময় দেখি তিতি আসতেছে। কার কান কে ধরে ছেড়ে দিলাম এক দৌড়। আপুকে রেখে সে আমাকে দেখার আগে দিলাম দৌড়। পিছন থেকে আপু বলছে, তোর কান ধরা লাগবে না, তুই আমাকে নিয়ে যা। আমি চলে আসি আর পিছনের দিকে ফিরেও তাকাই নেই। স্টেশন থেকে সরাসরি বাসায় এসে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভেতরে ঢুকতেই দেখি আম্মু। আম্মু আমার অবস্থা দেখে বলল, কিরে তোর এই অবস্থা কেন? মিতু কই? আম্মু সব বলতেছি, আগে 1 গ্লাস পানি দাও। তারপর আম্মু আমাকে পানি দিল। পানি খেয়ে সোফায় বসে পড়লাম। তারপর আম্মু বলল, কি হয়েছে? তারপর আমি আম্মুকে সব বললাম। আম্মু শুনে হাসে, আবার আপুকে রেখে এসেছি শুনে মন খারাপ করে বসে আছে। এমন সময় আপু বাসায় এসে গেছে। আম্মু আপুর কাছে গিয়ে বলল, কিরে মা, কেমন আছিস? তোমরা কেউ আমার সঙ্গে কথা বলবে না। কেন, কি হয়েছে মা? একটা মেয়েকে একা স্টেশনে রেখে এসেছে তোমার গুণধর পুত্র। রানা আমাকে সব বলেছে, সে ইচ্ছা করে এমন করে নাই। তাহলে? তারপর আম্মু সবকিছু আপুকে বলল। আপু শোনার পর প্রথমে মন খারাপ থাকলেও পরে আমি যখন তিতির ভয়ে পালিয়ে এসেছি সেটা শুনে সবাই হাসতেছে। তারপর আম্মু বলল, যা ফ্রেশ হয়ে আয়। তারপর আমরা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি আমার রুমে এসে দিলাম এক ঘুম। এক ঘুমে সন্ধ্যায় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে দিলাম রাজুকে ফোন। 3 বার রিং হওয়ার পর ধরলো। কিরে শালা, ফোন ধরতে এত লেট হয় কেন? সরি ভাই, আমার বোন নাই, আমি কারো শালা না। আপনি ভুল জায়গায় কল করেছেন। ও তাই, ঠিক আছে, তুই পারলে একটু হোটেলে আয়, আমি অপেক্ষা করব। আর না আসলে জীবনও আমার কাছে বন্ধুর দাবি নিতে আসবি না। তারপর কলটা কেটে দিয়ে হোটেলে চলে গেলাম। গিয়ে দেখি রাজু বসে আছে। আমি গিয়ে বললাম, রাজু তোর সাথে আমার কিছু কথা। বল। দোস্ত বিশ্বাস কর, তিথিকে আমি চিনি না। এই জন্য কি আমাকে ডেকেছিস? না, কিছু খাবি? অর্ডার করি? না, কিছু খাবো না। 1 কাপ কফি খা। ওকে। তারপর আমরা কফি খেয়ে বেরিয়ে গেলাম। রাজু শালায় এখনো আমাকে বিশ্বাস করতে পারেনি। আমি এখন কালকে সকালের অপেক্ষায় আছি। তারপর বাসায় চলে আসলাম। এসে রাতে ডিনার করে দিলাম এক ঘুম। এক ঘুমে সকালে উঠে পড়ি। আজকে কেউ জাগানো লাগে নাই, কারণ রাতে ঘুম হয়নি তিথির কথা শুনে। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। রাজু আর আমি ক্লাস করে যেই ক্লাস থেকে বের হব ঠিক তখনই কে যেন পায়ে দিয়ে আমাকে ফেলে দিল। চেয়ে দেখি নীরা আর তার বান্ধবীরা। এটা কি হলো? তুমি এমন করলে কেন? আমি আবার কি করলাম? তুই তো আমার পায়ের সাথে পড়ে গেছিস। আমি আর কিছু না বলে চলে আসবো। ঠিক তখনই তিথির সাথে আমার দেখা হয়। তখন রাজু আমার সাথে ছিল। তারপর তিথি আমাদেরকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর বলে, রানা ভাই, আমি আপনাকে যা বলছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি যা বলছি শুধু রাজুর জন্য বলেছি। আমি কোনো এমপির মেয়ে নয়, আমি একজন সাধারণ ঘরের মেয়ে। সব বুঝলাম, কিন্তু রাজুর জন্য সেটা বুঝলাম না। ভাইয়া, রাজু আমার বয়ফ্রেন্ড। রাজু আমাকে আপনার ব্যাপারে সব বলেছে, তারপর আমি রাজি হয়ে যাই। আমার তো মাথা খুব গরম। এইসব রাজু করিয়েছে, বাট সে আমার সাথে এমন করলো কেন? তারপর রাজুর দিকে রাগে চোখে তাকালাম। দেখ ভাই, আমি যা করেছি সব তোর জন্য করেছি। বাহ বাহ, ভালো, আমার জন্য করস, তাও আবার আমাকে ইগনোর করস। পরীক্ষা করলাম যে তোর মতো বন্ধু কখন কারো হয়নি। দোস্ত, আমাকে মাফ করে দে। আরে তুই যা করতেছিস তা তো আমার জন্য আবার মাপ চাস কেন? তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে কিছু সময় ফেসবুক চালালাম। তারপর রাতের খাবার খেয়ে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। ক্লাসের স্যার আসলো। আগামী মাসে তোমাদের পরীক্ষা, তাই সবাই ভালো করে পড়ালেখা করিও। কলেজে আবার একজন স্যার আমার আসল পরিচয় জানে। আমি বলেছি তাহাকে আমার পরিচয় গোপন রাখতে। তখন থেকে তিনি আমার পরিচয় গোপন রাখেন। পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছি। নীরা আবার প্রতিদিন তিথিকে অপমান করে। তিথিকে দেখলেই বলে, ওই দেখ খ্যাতের গার্লফ্রেন্ড যায়। আর একদিন আমার সামনে বলে, ওই দেখ রিক্সা চালকের পুত্রবধূ যায়। এভাবেই দিন চলতে থাকে। বলতে বলতে আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেল। আজকে ফলাফল দিবে, তাই সবাই অপেক্ষা করতেছি। পরীক্ষার ফলাফল দেখে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। দেখি আমি 1 নম্বর হয়েছি। পুরো কলেজের ভেতরে 1 নম্বর হয়েছি। আমি মনে মনে এই দিনটির অপেক্ষায় করছি। তারপর স্যার সবাই বলল, আগামী 3 দিন পর আমাকে কলেজের পক্ষ থেকে পুরস্কার দিবে। তাই আজকে খুশিতে বাসায় চলে গেলাম। তারপর আম্মু আর আপু দেখি টিভি দেখতেছে। আমি বললাম, আম্মু আপু, আমি কলেজে 1 নম্বর হয়েছি। সত্যি? তোমার কি মনে হয় আমার ভাই পারবে না? আরে না, কার ছেলে দেখতে হবে না? কার ছেলে মানে? আমি তো আব্বুর ছেলে। কি, তুই আমার ছেলে না?
আরে আম্মু, মজা করেছি, তোমরাই তো আমার সব। তারপর আমি রাজুকে কল দিলাম, রাজুকে বললাম, দোস্ত তুই কই রে? কেন রে? আজকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে তুই রাস্তায় আয়, কোন রাস্তায়? তোদের বাসার সামনে। ওকে। তারপর রাজু বাসার সামনে থেকে নিচে আসলো, আমিও চলে আসলাম। বল কি সারপ্রাইজ আছে? তুই আমাদের বাসায় যেতে চাইছিলি না, আজকে তোকে নিয়ে যাব। ওকে চল। তারপর আমি আমাদের বাসার সামনে আসিয়া দাঁড়ালাম। তখন রাজু বলল, কিরে এখানে আসলি কেন? আগে ভেতরে চল, পরে বলবো। তুই বললি না তোর বাসা বস্তিতে? আরে চল। চলবো মানে? এত বড় বাড়িতে গেলে আমি আর তুই বাড়িটা নোংরা হয়ে যাবে। তারপর আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার পর রাজু তো অবাক, কারণ দেওয়ালে সবখানে আমার ফটো। তারপর রাজু বলল, কিরে এটা কাদের বাসা? সব দেখি তোর ছবি। এটা আমাদের বাসা। তুই বললি না তোর বাসা বস্তিতে? তখন মিথ্যা বলেছি। আর তোর বাবা রিক্সা চালায়, এটাও মিথ্যা? আমার বাবা এই শহরের একজন নামকরা লোক। নীরা তোকে এত অপমান করেছে, তুই প্রতিবাদ করিসনি কেন? সময় হলে সব দেখতে পারবি। আর একটা মজার কথা আছে, যেটা শুনলে তুই বেহুশ হয়ে যাবি। সেটা আবার কি? ওই কলেজটাও আমাদের। মানে? যেই কলেজে আমরা পড়ালেখা করি ওইটা আমার বাবার। তোদের কলেজ, তারপর নীরা তোকে অপমান করেছে আর তুই কিছুই বলিসনি? আর তোর টাকা পয়সার অভাব নাই, তারপরও তুই গরিব হয়ে চলাফেরা করিস কেন? তারপর রাজুকে সব বললাম। রাজু শুনে আমাকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি চিনতে ভুল করেছি। আমি দোয়া করি যেন তোর মতো সবার একটা করে বন্ধু থাকে। আমরা কথা বলি, এর মধ্যে আম্মু আসিয়ে পড়ে। রানা, এই ছেলেটা কে বাবা? আম্মু, বললাম না আমার একজন বন্ধু আছে। ও, তোমার নাম রাজু বাবা? জি আন্টি। বাবা, তোমার আব্বু কি করে? আন্টি, আমার বাবা মা আমাকে ছোট রেখে মারা গেছেন। আজ থেকে মনে করবা তুমিও আমার আর একটা সন্তান। তারপর রাজু কাঁদতে কাঁদতে আম্মুকে জড়িয়ে ধরলো। আর কাঁদিস না বাবা। এত কাঁদলে হবে কিভাবে? রানা, তুই রাজুকে কিছু মার্কেট করে দিস এখন। ঠিক আছে আম্মু। তারপর আমরা একটা মার্কেট গিয়ে আমার জন্য, রাজুর জন্য অনেক কিছু কিনেছি। তারপর আমরা দুজনে আমাদের বাসায় চলে আসলাম। আজ থেকে রাজু আমাদের বাসায় থাকবে। অতঃপর রাতে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এক ঘুমের সকালে আব্বু ডাকলো। কি রে বাবা, তুই এখনো ঘুমাচ্ছ? ঘুমের ভেতর বললাম, কে আমার বাবা? আমার বাবা কলকাতায়। আমি তোর বাবা, রাতে এসেছি। আমি মনে করেছি স্বপ্ন দেখছি আমি, তাই চোখ মুছতে মুছতে চেয়ে দেখি সত্যি আব্বু। আব্বু, তুমি কখন এলে? রাতে এলাম, তুই ঘুমিয়েছিলি, তাই তোর ঘুম ডিস্টার্ব করিনি। তাই বলে আমাকেও বলে আসবে না? ঠিক আছে বাবা, আর এমন হবে না। মনে থাকবে তো? সব মনে থাকবে। তুই এখন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয়। ওকে আব্বু। তারপর ফ্রেশ হয়ে আমি আর রাজু নাস্তার টেবিলে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। কি হলো, তোমরা খাচ্ছ না কেন? তোকে রেখে আমি কখনো খেয়েছি? এতদিন তো কলকাতায় একা একা খেয়েছো। আরে পাগল, থুকু, পাগলি। বাবা বলতে চেয়েছেন যে বাসায় আমাকে রেখে কখনো খায়নি। তুই আমাকে পাগলি বললি কেন? আরে তোরা চুপ কর। এবার আব্বুর নজর রাজুর দিকে গেল। আব্বু বলল, এটা কে? এটা আমার ছেলে। হোয়াট? আরে আব্বু, তুমি কখনো তো ঠিক হবে না। এটা আমার বন্ধু রাজু, ওর বাবা মা নাই, তাই ওকে আম্মু বলেছে। ও আম্মুর ছেলের মতো। ও তোমার আম্মু তো আমাকে ভয় পেয়ে দিল। এটা শুনে তুমি ভয় পাইছো? এখন যেটা বলবো সেটা শুনলে তুমি মারা যাবে। থাক আম্মু, বলা লাগবে না। আমি চাই না আমার আব্বু এত তাড়াতাড়ি মারা যাক। মরলে মরবো, তবু কথাটি জানতে হবে আমার। তারপর আম্মু আমার সব ঘটনা আব্বুকে বলে দিল। আব্বু তো পুরোই ফায়ার। তোকে আমরা ছোট কাল থেকে একটা ফুলের আঁচড় লাগতে দেইনি, আর এতদিনে একটা মেয়ে তোকে থাপ্পড় দিয়ে দিছে। হাউ ফানি। আব্বু আসলে কি? এই মেয়ের সাহস হয় কি করে আমার কলিজায় দাগ লাগানো? আমার আব্বু গরম হলে কেউ কোনো কথা বলার সাহস পায় না, কারণ আব্বুর মাথা সহজে গরম হয় না। এখন আব্বুর মাথা যেই পরিমাণ গরম, আল্লাহ জানে কি হবে এখন। তারপর আমি ভয়ে ভয়ে বললাম, আব্বু আমি ওকে কালকে অনুষ্ঠানের সামনে অপমান করব। মিথ্যা বললাম আর কি। ঠিক আছে, বাট আজ থেকে তুমি আমার ছেলের হয়ে থাকবা। জি আব্বু, এখন থেকে আমার নতুন জীবন শুরু, শুধু নীরার জন্য। তারপর আমি আর রাজু শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে আসলাম। গিয়ে দেখি সেখানে নীরা আর তার বান্ধবীরা সেখানে। আমি অর্ডার করেছি। তারপর আমরা নাস্তা করে বের হব। ঠিক তখনই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় পিছন থেকে তিশা আমার হাতে ধরলো আর বলল, কি রে,
তোর নাস্তার বিল দিবে কে? সেটা আপনাকে বলতে হবে। তুই চুরি করে খেয়ে যাবি আর আমরাই দেশের নাগরিক হয়ে তোদের কিচ্ছু বলবো না? আর তুই এই পোশাক কোথায় থেকে পেলি? কোথায় চুরি করেছিস আগে সেটা বল। এমন সময় রেস্টুরেন্টের ম্যানেজার আসলো আর তিশাকে বলল, কি হয়েছে ম্যাম, আপনি এই লোকের হাত ধরে আছেন কেন? দেখেন না, এই লোক আপনার রেস্টুরেন্ট থেকে খেয়ে বিল না দিয়ে চলে যেতে লাগলো। ম্যাম, আপনি কি আমার ভালো চান? না হলে কি আমি এই চোর ধরতাম? আমি জানি আপনি আমার ভালো চান, বাট আপনি যদি ওনার হাতটা না ছাড়েন তাহলে আমার চাকরি ছাড়তে হবে। হোয়াট? জি, আপনি ওনাকে চিনেন? চিনিনি মানে? ও তো আমাদের স্কুলে পড়ে, একটা মুচির ছেলে। ছি ছি ছি, এইসব কি বলেন আপনি? আমি যেটা বলেছি সেটাই। ভুল, আপনি কোথাও ভুল করছেন। আপনি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আব্দুর রব চৌধুরীকে চিনেন? কেন, কি হয়েছে? ওই স্যার, তার ছেলে রানা চৌধুরী, আর এই রেস্টুরেন্টটা ওনার বাবার। তিশা এবার কি বলবে সে নিজেও জানে না। সে তোতলাতে তোতলাতে বলল, কি নামও জুবায়ের না, রানা চৌধুরী। আমি সেখান থেকে চলে আসি, কালকে আমাকে স্কুলে পুরস্কার দিবে, তাই কালকে ভাবছি অন্যরকম হয়ে যাব। তাই রাতে আব্বুকে বললাম, কালকে আমাকে একটা গাড়িতে। আব্বু রাজি হয়ে গেল। তারপরের দিন সকালে সবার আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে সবকিছু দামি দামি পড়েছি। আমার জীবনে এই প্রথম পড়েছি। হঠাৎ আম্মু নাস্তা করতে ডাক দিছে, তারপর নিচে গিয়েছি। সবাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে, যেন কোনো রাজপুত্র তাহাদের সামনে। তাই আমি বললাম, কি হয়েছে, তোমরা আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? তোকে আমি চিনতেই পারছি না, তুই আমার ছেলে রানা। বাবা, তোকে এখন আমাদের ছেলের মতো দেখতে লাগে। ভাই, তুই কি সেই জুবায়ের যে নাকি প্রতিদিন তৃষার অপমান গ্রহণ করতি? কেন ও জুবায়ের হবে? ও এখন থেকে আমার ছোট ভাই রানা চৌধুরী। আরে তোমরা চুপ করো, আমি তো আগের মতোই আছি। আরে ভাই, তোকে এখন অনেক সুন্দর লাগতেছে, পুরো হিরোদের মতো। হয়েছে, আর পাম দিতে হবে না। আমি দেখতে হিরোদের মতো, এমন একটা মিসাল দেখাতো। ওকে, তাহলে শুন। তুমি চুপ কর মিতু। বল। নাম্বার 1, তোর চুলগুলো এখন হিরোদের মতো। নাম্বার 2, তোর শার্টের 2টা বোতাম খোলা, যেখানে তোর বুকের লোমগুলো দেখা যায়। এটা আবার মেয়েরা পছন্দ করে। তুমি চুপ করো। নাম্বার 3, তোর বডি খুব নাইস, যা দেখলে মেয়েরা পাগল হয়ে যাবে। নাম্বার 4, তোর শরীরে যে শার্ট আছে সেগুলো হিরোরা ব্যবহার করে। হয়েছে, আর আমাকে পাম দিতে হবে না। বিশ্বাস কর রানা, তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে। হয়েছে, আব্বু নতুন গাড়ির চাবিটা দাও। তারপর আব্বু থেকে চাবি নিয়ে আমি আর রাজু বেরিয়ে আসি। তারপর নতুন গাড়িতে চলেছি, মনের সুখে ড্রাইভ করতেছি। তারপর স্কুলে ঢুকলাম। এমন গাড়ি দেখে সবাই হা করে তাকিয়ে আছে। সবাই ভাবতেছে অনুষ্ঠানে কোনো এমপি অথবা মন্ত্রী এসেছে। যখন গাড়ির দরজাটা আমি খুললাম তখন ভাবতেছি আগে কোন পা রাখবো। হঠাৎ দেখি তিশাও সবার মাঝে এসেছে, গাড়ির দিকে তাকিয়েছে। এখন আমি মনে মনে বলতাছি এখনই তিশাকে একটা সারপ্রাইজ দিব। ঠিক তখনই শালার রাজু নেমে গেছে। তারপর আমি নামলাম, সবাই হা করে তাকিয়ে আছে। তিশা তো পুরোই শখ খেলো। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এর মধ্যে যে কত বন্ধুত্ব হয়ে গেছে আল্লাহ জানে। 100-এর মধ্যে 99% মেয়ে বন্ধু। এখন আব্বু এসে গেছে স্কুলে। তারপর স্যার ঘোষণা দিল, এখন আমাদের মাঝে পুরস্কার গ্রহণ করবেন এই শহরের সবচেয়ে বড় লোক জনাব মোহাম্মদ আব্দুর রব চৌধুরীর ছেলে রানা চৌধুরী। জনাব আব্দুর রব চৌধুরী শহরের শুধু একজন নয়, এই স্কুলের প্রতিষ্ঠাতা। এই স্কুলটা তিনি নিজেই তার ছেলের হাতে পুরস্কার তুলে দিবেন। সবাই এখন একজন আরেকজনকে জিজ্ঞায় যে 1 নম্বর হয়েছে জুবায়ের, আর এখন পুরস্কার নেবে কোনখানের রানা, আবার ওনার ছেলে নাকি। তারপর স্যার আবার ঘোষণায় বলল, আমার রানাকে তার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর যখন আমি স্টেজে উঠলাম সবাই হা করে তাকিয়েছে। আজকে স্কুলে সবাইকে একটা অন্যরকম সারপ্রাইজ দিয়েছি। অনুষ্ঠান শেষে আমি আর বাবা যখন চলে আসবো ঠিক তখনই দেখি তিশা ক্যাম্পাসে বসে আছে। তখন আমি আব্বুকে বললাম, আব্বু ওই মেয়ে আমাকে নিয়মিত অপমান করেছে। তারপর আব্বু আমাকে বলে, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসি। মনে মনে বলি আজ আল্লাহ জানে তিশার কি হবে। বলতে বলতে দেখি আব্বু তিশার কাছে চলে গেছে। আমি অনেক দূরে, তাদের কথা শুনতে পাই না। আমি মনে করেছি আব্বু তিশাকে একটা থাপ্পড় দিবে। ঠিক তখনই আব্বু হাতটি উঠালো থাপ্পড় দিতে। হঠাৎ হাতটি নামিয়ে নিল। তারপর দেখি মেয়েটি আব্বুর দিকে তাকাতেই আব্বু তাহাকে বুকে নিয়ে নিল। আমি তো মনে মনে ভাবতাছি স্বপ্ন দেখতেছি। তারপর রাজু আসলো। আমি বললাম, কিরে এখানে কি করিস? আরে রাখ, আগে তুই আমাকে একটা চিমটি খাতো। কেন? খেতে বলেছি খাবি। তারপর শালা এত জোরে চিমটি খেয়েছে আমার গোস্ত নিয়ে গেল।
কিরে এত জোরে দিলি কেন? তুই বললি তাই দিলাম। তাই বলে এত জোরে? রাখ, এখন বল কেন দিতে বলেছিস? ওইদিকে দেখ বাবা আর তিশা। এটা মনে হয় আমি আর তুই স্বপ্ন দেখতেছি। আরে না, স্বপ্ন হলে তুই আমাকে চিমটি দিলি, তাহলে এত ব্যথা পেলাম কেন? তাই তো। তারপর আব্বু চলে আসলো। আমি আব্বুকে জিজ্ঞাসা করছি, আব্বু বলল কিছু হয়নি। তারপর আব্বু আর আমি রাজুর বাসায় চলে আসলাম। আমি আম্মুকে সব বললাম। আম্মু দেখে হাসতেছে। আমার মাথা তো পুরোই গরম। মনে মনে ভাবলাম এটা কেউ আমাকে কিছু বলবে না। আমি কালকেই তিশাকে সব জিজ্ঞাসা করব। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি অবাক হয়ে গেছি। আমি মনে করেছি এটাও স্বপ্ন, কিন্তু চিমটি গায়ে দেখলাম এটাও সত্যি। কিন্তু কিভাবে এটা সত্যি হতে পারে? আমি তো পুরো অবাক, কারণ দেখি নীরা আমার রুমে। তখন আমি নীরাকে আর কিছু না বলে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, নীরা এখানে কেন? এই তোর দূর সম্পর্কের কাজিন, আমি ওকে ওই কলেজে পাঠাইছি তোকে স্মার্ট বানাতে। ও আচ্ছা, তাহলে এতদিন যা যা হয়েছে তা ছিল অভিনয়। হুম। তারপর আমাকে ভালোবাসার কথা বলে আমি অনেক অপমান করেছি, বাট কিছুই হয় নাই। আমি তো কখনো ওকে ভালোবাসবো না। পরের দিন কলেজ ক্যাম্পাসে বসে আছি, এমন সময় নীরা এসে আমাকে বলল, ভালোবাসি। তো তো আর কি, আমাকেও ভালোবাসবে। আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এটা কখনো বলেছি? তাহলে কানের কাছে সবসময় ভ্যান ভ্যান করিস কেন? কানে কম শোনো। ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে? মানে আর কি, আমি তোমাকে ভালোবাসার কথা বলি, আর তুমি বলছো আমি ঘ্যানর ঘ্যানর করছি। কানে সমস্যা আছে বলেই তো আমার কথা শুনতে পাও না, উল্টা পাল্টা কথা শুনো। ঠাসিয়ে চড় দেবো একটা। দাও। না করলো কে? রানু জানু? খবরদার, আমার নাম রানা চৌধুরী, জুবাইর হোসেন রানা চৌধুরী। কতদিন বলছি এই উল্টা পাল্টা নামে আমাকে ডাকবি না। আমি ওই 3 হাত লম্বা নামে তোমাকে ডাকতে পারবো না। ভালোবেসে ছোট্ট করে রানুই ডাকবো, পারলে ঠেকাও। তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাঁজরের হাড় দিয়ে। খবরদার, আর আজে বাজে কথা বলবি না কখনো, বলে দিলাম। আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? তাহলে আমাকে এত জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে জ্বালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য। রানু সোনা, দেখ তুই আমার কাজিনের মতোই থাকবি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। আমি তো সিনিয়র, কথাটা মনে রাখবি। সিনিয়র বলি তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। আমি আর কিছু না বলে ক্যাম্পাস ত্যাগ করলাম। বিকালে বাসায় এসে গরম মাথায় আব্বুকে ডাকতে লাগলাম, আব্বু আব্বু। কিরে কি হয়েছে? বাসায় এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আম্মু, আব্বু কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা নীরাকে কিছু বললো না। আমার লাইফটা হেল করে দিচ্ছে মেয়েটা। এই মেয়ের জন্য আমি ক্যাম্পাসে গিয়ে শান্তি পাই না। এই বাদর, মেয়ে করছিস কেন? ও না তোর কাজিন? হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবা। ফোন করে বলে দিও ও যেন ওর লিমিট ক্রস না করে। তারপর আমি রুমে চলে আসলাম। আম্মু আবার নীরাকে ফোন দিল। হ্যাঁ বড় আম্মু, বলো। এই পাচিমে, রানার সাথে কি করেছিস তুই? রানা যেন কে বড় আম্মু? মায়ের খাবি বলে দিলাম। কি করেছিস কি? বড় আম্মু, তুমি রানু জানের কথা বলছো? না, আমার বাপের কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ তাই করো, আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। হ্যাঁ। কার স্বামী স্ত্রী? আমি আর আমার হাজবেন্ড। হাই হাই, এ কি অলক্ষণের কথা! তুই আবার বিয়ে কবে করলি? করিনি, করব। কাকে? আমার রানু জানকে, বুঝলে? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেড়ে দিল নীরা। আম্মু ফোনের দিকে তাকিয়ে আছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বান্ধবী নিয়ে বসে আছে নীরা। এমন সময় আমি ঢুকলাম। আমার দিকে নীরা তার বান্ধবীর সাথীকে দেখিয়ে বলল, ওই দেখ, তোর দুলাভাই চলে এসেছে। কে? আমার দুলাভাই? ওই রানু জান। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না, তাহলে তুই কেন বেহারার মতো ওর পেছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সবকিছুই বাড়াবাড়ি লাগছে। আরে থাম তো, বক বক করিস না, দেখতে দে। দেখ ওকে কি গর্জিয়াস আর হ্যান্ডসাম লাগছে। সত্যি রে, আজ রানা ভাইকে সত্যিই অনেক হ্যান্ডসাম লাগছে। ওই ফারিয়ার বাচ্চা, তুই আমাকে ভাবি বললি কেন? যাক বাবা, আমি আবার তোকে কখন ভাবি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না, আমাকে ভাবি কেন ডাকলি সেটা বল। এই, নেশা পানি করেছিস নাকি? আমি ভাবি ডাকলাম কখন? আজব তো। কি রে নীরা, সবসময় এমন পাগলামি কেন করিস? তোকে তো ফারিয়া কিছুই বলেনি, আর তুই বলছিস ভাবি ডেকেছে তোকে? হ্যাঁ ডেকেছেই তো, আমি তো নিজের কানে শুনলাম ও আমার রানুকে ভাইয়া ডেকেছে। তাতে কি হয়েছে?
আরে বুঝছিস না কেন? রানুকে ভাইয়া ডাকা মানেই তো আমাকে ইনডাইরেক্টলি ভাবি ডাকা। দুলাভাই কেন ডাকলো না? ন্যাকা ন্যাকা কান্না করে কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল। ওইদিকে সাথী আর ফারিয়া গালে হাত দিয়ে বসে আছে। আমি বন্ধুদের সাথে কথা বলতেছি, এমন সময় নীরা আসলো। রানু, রানু, জানো ওই কুটনি ফারি আছে না, আজ আমাকে ভাবি ডেকেছে। কেন ডেকেছে? তোমাকে দুলাভাই ডাকলে কি তুমি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতে পারতে না, বরং খুশি হতে। ঠিক বলছি না? এই মেয়ে, সমস্যা কি তোর? হবু বউকে কেউ মেয়ে বলে বোকা? কে আমার হবু বউ? আমি। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। আমি কিন্তু চাচাকে বলে দেব। ভালোই হবে। আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্স করে নিবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছে আসতে পারবো। যাই হোক, কবে বলবা বাবাকে? এ কে রে ভাই? বলে এক আর বুঝে এক। আমি ঠিকই বুঝি, তুমি বুঝতে চাও না। যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দিব 2টা চর। কোথায় দিবে? মানে? চরগুলি কোথায় দিবে সেটা জিজ্ঞেস করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চর খেলে মাথার জটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এইভাবে মানুষ মানুষকে ধমক দেয়? এটা বলে নীরা হন হন করে চলে গেল। তারপর রাজু রাকিবের সাথে কথা বলছি, এমন সময় রাজু বলল, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। রাজু, তুই পেছনের কথাগুলো ভুলে গেলি? ভুলেনি, কিন্তু ওগুলো তো আন্টির কথাই করেছে। যার কথায় করুক না কেন, আমি এই অহংকারী মেয়েকে ভালোবাসতে পারবো না। আচ্ছা বাদ দে না রাজু এইসব কথা। আচ্ছা রানা, তোর কেমন মেয়ে পছন্দ রে? জানি রে দোষ, কিন্তু এই অহংকারী মেয়েকে নয়। ও তোকে অনেক ভালোবাসে। দরকার নেই এইরকম অহংকারী মেয়ের ভালোবাসা। অনেক হয়েছে রে, এবার বাসায় যাওয়া যাক। তারপর সবাই বাসায় চলে গেলাম। রাতে খাবার খাইতেছি আমি, বাবা, মা, রাজু আর আপু। আমি একা এক পাশে, অপর পাশে আপু, রাজু, আব্বু আর আম্মু রান্নাঘরে। এমন সময় আমার কাশি হলো। আম্মু, পানি দাও। এই নাও পাখি। আমি পানি খেয়ে খাবার খাবো, ঠিক তখনই বললাম, আম্মু তুমি তো রান্নাঘরে, রাজু, আব্বু, আপু তো অন্য পাশে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার বউ। নীরার এই কথাটি আমার কানের কাছে এসে বলল। আমি সহ সবাই হার্ট অ্যাটাকের অবস্থায়। তারপর আমি আম্মুকে খাবারের পরে বললাম, আম্মু এই মেয়ে আমাদের বাড়িতে কেন? কোন মেয়ে? নীরা। মেয়ে মেয়ে করছিস কেন? আর ওর চাচার বাড়িও যখন মনে হয় তখন আসবে। তাহলে ও ওই সময় ওইটা বললো কেন? আম্মু কোনটা? আমার বউ। তুই ওর কথা এত সিরিয়াসলি নিস কেন বল? তুই জানিস ও একটা দুষ্টু মেয়ে। ও তো ছোট একটা মেয়ে। এতটাও ছোট না, আর ও দুষ্ট মেয়ে, ওর কাছে রাখতে বলিও। আর কিছু বললাম না, সাড়ে চলে গেলাম। মাথাটা খুবই গরম। যাকে আমি দেখতে পাই না সে নাকি সারাটা দিন আমাকে শুধু ডিস্টার্ব করে। একটা সিগারেট ধরলাম, চোখ বন্ধ করে টানতেছি। এমন সময় দেখি সিগারেট নাই, সে দেখি নীরা। তুমি এখানে কি করো? আর বড্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? তুমি এখানে কি করো? আর বড্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? আমি আমার বাড়িতে যখন ইচ্ছা যেখানে থাকবো, তাতে তোমার কি? আর সিগারেট সেটা আমার পার্সোনাল ম্যাটার, তোমার কি? আমার কোনো সমস্যা নেই। তুমি সিগারেট খেয়ে যখন তোমার ঠোঁটগুলো কালো হয়ে যাবে, তখন কিন্তু আমি খেস করতে পারবো না, বুঝলে রানু জানু? হোয়াট কি মনে করিস নিজেকে? আমাকে যখন যা করবি আমি কিছুই বলবো না। আমি কখনো বলেছি তোকে ভালোবাসি? তাহলে তুই জোর করে আদায় করতে চাস? যদি মনে করো তাহলে তাই। তুই একটা ফাজিল। তুমি আমাকে যাই বলো না কেন, কোনো লাভ হবে না। এইসব কথা আমার এক কান দিয়ে ঢুকে অপর কান দিয়ে বেরিয়ে আসে। তারপর আমি নিচে চলে গেলাম। ওইদিকে নীরা আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন সকালে আমি নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা হলাম। যখন বাইকে স্টার্ট দিব, ঠিক তখনই নীরা এসে আমার পেছনে বসে। তুই এখানে? নাম বলছি। নামবো কেন? তুমিও স্কুলে যাবে, আমিও যাব, তো একসাথে গেলে সমস্যা কি? অনেক সমস্যা। নামতে বলছি নাম। চাচা চাচি। কিরে সারের মতো চেঁচাছিস কেন? তুমি যদি আমাকে না নিয়ে যাও, তাহলে আমি চাচা চাচিকে বলে দিব যে তোমার গার্লফ্রেন্ড আছে। আমি তাদেরকে বলে দিব তুমি আমাকে নিয়ে গেলে আমি দেখে ফেলবো, তাই আমাকে নাও না। মানে? ব্ল্যাকমেইল। তোকে আমি দেখে নিব। দেখার অনেক সময় পাবে, এখন চলো, সময় হয়ে। চল। তারপর আমি বাইক চালাইতেছি। এমন সময় আমাদের পাশ দিয়ে এক সাইকেলওয়ালা যাইতেছে। এমন সময় নীরা বলল, এই সাইকেলওয়ালা ভাই, আমাকে তোমার সাইকেল একটু চড়াবে? কেন, বাইকে চড়তে ভালো লাগে না তোর?
এটা বাইক। হাসালি, যেটাকে সাইকেল ফেল করতে পারে। ওকে, তাহলে আমাকে শক্ত করে ধরে বস। তারপর ফুল স্পিডে চালাতে লাগলাম। রাস্তার ধুলো সব উঠতেছে। নীরা তো ভয়ে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, স্পিড কমা। আমার বাইকের ফার্স্ট টু লাস্ট গিয়ার। তারপর 30 মিনিটের পথ 10 মিনিটে চলে আসলাম। নীরা তো ভয়ে হাঁপাচ্ছে। যা এবার ক্লাসে। যাচ্ছি। যদি কোনো মেয়ের সাথে কথা বলিস তাহলে দেখবি আমি কি জিনিস। তারপর নীরা চলে গেল। আমি মনে মনে বলতেছি, যাক বাবা, বাসা গেল। এভাবেই প্রতিদিন নীরা আমাকে অত্যাচার করে। হঠাৎ একদিন নীরা কলেজের জন্য তৈরি হচ্ছে। এমন সময় নীরার আম্মু আসলো। নীরা বলল, কিছু বলবা আম্মু? তুই এমন করছিস কেন? কি করেছে আম্মু? তুই রানাকে একটু শান্তিতে থাকতে দেস না কেন? তোমাকে কে বলেছে আম্মু? রানাই ফোন করে বলেছে। কি, তোমার কাছে নালিশ করেছে? তুই আবার ওর পিছু নিলে তোর খবর আছে। নীরা হন হন করে রুমে আসলো। তারপর আমার কাছে কল দিল। কি হয়েছে নীরা? তুমি কোথায় আছো? তোকে বলবো কেন? বলো না, তোমার সাথে কিছু কথা আছে। পরে বলিস। তারপর নীরা জোর করে আমার কাছে থেকে ঠিকানা নিল। আমি আর আমার বন্ধুরা বসে গল্প করতেছি। এমন সময় একটি মেয়ে আমাদের সামনে দিয়ে যেতে লাগে। হঠাৎ পড়ে যেতে লাগলো। ঠিক তখনই আমি তাহাকে ধরে ফেলেছি। তারপর বাসায় আসলাম। এমন সময় আব্বু আমার সামনে এসে দাঁড়ালো। কখনো এত রাগ ভাবে আমার কাছে আসে নাই। তাই আমি বললাম, কি হয়েছে আব্বু? কি হয় না সেটা বল। মানে? তারপর আব্বু আমার গায়ে কিছু ফটো ছুঁড়ে মারলো আর বলল, রোমান্স করার জায়গা কি অভাব পড়েছে? তুই আমার ছেলে, এটা ভাবতেও আমার ঘৃণা হয়। তুই এতটা খারাপ হবি আমি জীবনেও কল্পনা করি নাই। আমি ফটোগুলো ছুঁয়ে দেখি। আজকে যেই মেয়েটা পরিচিত লাগলো সেই মেয়েটা। যখন আমি ধরলাম তখন কে যেন ফটো তুললো। বিশ্বাস করে আব্বু, আজকে এই মেয়েটা পরিচিত লাগলো। আমি তাহাকে ধরেছি, সেটার কে যেন ফটো তুললো। আর বলা লাগবে না, ভালো হয়ে যাও। তোমার সম্মানের দাম না থাকলেও আমার সম্মানের দাম আছে। এটা বলে আব্বু চলে গেল। আমার তো মাথায় কিছুই কাজ করতেছে না। এমন সময় একটা হাসির আওয়াজ পেলাম। সে দেখি নীরা হাসতেছে। এবার আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। এইসব নীরা করেছে। তারপর রুমে চলে গেলাম। কিছু ভালো লাগলো না। তারপর ছাদে গিয়ে দেখি নীরা দেওয়ালে বসে রয়েছে। আমি বললাম, তুই এটা করলি কেন? কি করলাম? আমি জানি আজকের ওই মেয়েটা তোর বান্ধবী ছিল। আমি তাকে বলেছি তোর সামনে গিয়ে পড়ার অভিনয় করতে। ঠিক তখনই আমি ছবি তুলে ফেলেছি। কি মজা! কিন্তু এমন করলি কেন? তুমি আমার আম্মুর কাছে নালিশ দিয়ে আমাকে বকা খাইয়েছো। আমি তোমার আব্বুর কাছে নালিশ দিয়ে বকা খাইয়েছি। তখন আমি রাগীভাবে বললাম, তোর প্রতি আমার ঘৃণাটা আরো বেড়ে গেল রে। এটা বলে আমি চলে আসলাম। ওইদিকে নীরা আমার যাওয়া দেখছে। এমন সময় নীরার অজান্তে নীরার চোখের কোণে পানি চলে আসলো। আসবি তো আজকে যে আমি যেই কথা বলছি নীরা তো কাঁদবেই। তারপর নীরার বাসায় গিয়ে দরজা বন্ধ করে আছে। দুপুরে কিছু খায় নাই। এবার রাত চলে আসলো। নীরার আম্মু কতবার বলছে দরজা খুলতে, কিন্তু নীরা দরজা খুললো না। তারপর নীরার আম্মু নীরার রুমের সামনে ডিউটি করতেছে। এমন সময় নীরার আব্বু আসলো। নীরার আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তারপর নীরার আম্মু সব বলছে। তারপর নীরার আব্বু নীরার দরজায় টোকা দিতে দিতে বলল, নীরা মা আমার, দরজা খোল। তুই না খুললে আমি কিন্তু কেঁদে দিব। তারপর নীরা দরজা খুললো। তারপর নীরার বাবা নীরাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর মা? তেমন কিছু না আব্বু, মাথাটা একটু ব্যথা করে। নীরার আম্মু মনে মনে বলল, ঢং, আমি সেই সকাল থেকে ডাকছি, কোনো খবর নেই। এখন বাবা এসে কান্নার কথা বলতেই দরজা খুলে দিল। চল নীরা। কোথায় আব্বু? ডাক্তারের কাছে। না আব্বু, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে? বললাম না আব্বু, ঠিক হয়ে যাবে। চলো এবার সবাই খেতে যাই। অনেক ক্ষুধা লেগেছে আম্মু। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। কালকে সব কথা নীরা ভুলে গেছে। সকালে আমি নাস্তা করে স্কুলে চলে গেলাম। গিয়ে দেখি আমার একটা ফ্রেন্ড, তার নাম নিহা, তার সাথে ক্যাম্পাসে একসাথে বসে কথা বলি। এমন সময় নীরা সেখানে গেল। এই নিহা, তোকে বলেছি না আমার রানুজানের কাছে আসতি না? আমি রানাকে ভালোবাসি, রানাও আমাকে। সেটা বলার আগেই আপনারা কিছুই বুঝলেন না, আমিও কিছু বুঝলাম না। তাকে দেখে নীরা নিহাকে চড় মারলো। আমার মাথা তো পুরো গরম হয়ে গেছে। তাই আমিও নীরাকে, পুরো কলেজ নিস্তব্ধ হয়ে গেছে। নীরা তো গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। নিহাও চলে গেল। তারপর রাজু আসলো। রানা, তুই কাজটা ঠিক করলি না। কি ঠিক করব না করব সেটা তোকে বলবো আমি? তুই নিহাকে ভালোবাসিস?
আরে না, আমি তো জাস্ট নীরার হাত থেকে বাঁচার জন্য এইসব করছি। ওইদিকে নীরা তার বান্ধবীদের কাছে গেল, তারপর সব ফারিয়াকে বলল। অতঃপর ফারিয়া বলল, তুই শুধু শুধু রানার পিছে হাঁটছিস, কোনোদিনও তুই রানাকে পাবি না। তারপর নীরা কাঁদতে কাঁদতে বলল, আমি যে রানাকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা, তুই তোর জীবনটাকে তোর মতো করে সাজা, তারপর দেখবি রানা থেকেও ভালো ছেলে তোর পেছনে ঘুরবে। ঠিক আছে, আজ থেকে আমি নীরা, আগে নীরা থাকবো না। তারপর নীরা বাসায় এসে রানার ফটোগুলো ডিলিট করে ফেলছে। তারপর রানার ফটো ও নাম্বার ডিলিট করে ফেলছে, কারণ নাম্বার থাকলে মাঝে মাঝে কল দিতে মন চাইবে। পরের দিন সকালে আমি নাস্তা করে কলেজে চলে গেলাম। নীরা ও গেল, বাট নীরা আগের মতো আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায়ও না। এভাবেই আমাদের দিন চলতে থাকে। আমি নিহা আবার আমাকে ভালোবাসি। সে বলেছে আমি আবার নীরার থেকে সরার জন্য নিহার সাথে ভালোবাসার অভিনয় করি, কিন্তু নিহা তা জানে না। একদিন নিহা আর আমি কথা বলতেছি ক্যাম্পাসে বসে। হঠাৎ নিহা বলল ফুচকা খাবে, তাই আমি ফুচকা আনতে গিয়েছি। এসে দেখি নীরা নিহাকে ঠাস ঠাস করে 4টা চর মারলো। আমি এসে নিহাকে জিজ্ঞেস করেছি কি হয়েছে নিহা। তারপর নিহা কাঁদতে কাঁদতে বলল, রানা, আমি তোমাকে ভালোবাসি, এই জন্যই সহ্য হয় না, তাই ও আমাকে বলল আমি যেন তোমার জীবন থেকে চলে যাই। আমি রাজি হইনি, তাই আমাকে চর মারলো। তখন আমি আমার রাগ কন্ট্রোল করতে না পারিয়া আমি নিহার গায়ে চর মারলাম। নিহা চরগুলো খেয়ে কিছুই বলে না, কাঁদতে কাঁদতে চলে গেল। তারপর আমি নিহার সাথে কথা বলতাছি, এমন সময় কে যেন পিছন থেকে আমার শার্ট ধরে তার দিকে ফিরালো। আমি তার মুখ দেখার আগেই আমার গালে শুরু হয়ে গেল। এই কলেজে সবাই আমাকে ভয় পায়, আর আজকে আমার গালে চর মারলো। হাউ ফানি। আমি তো পুরো গরম। চেয়ে দেখি ফারিয়া, মানে নীরার বান্ধবী। আমি কিছু বলার আগেই ফারিয়া বলল, প্রথমে আমি সরি, আপনি আমার থেকে বড়, আপনাকে থাপ্পড় মারার আমার কোনো অধিকার নেই। আমাকে থাপ্পড় মারলেন কেন? আপনি নিজেকে কি মনে করেন? কেন? আমি আবার কি করলাম? কেন আপনি নীরাকে শুধু শুধু চর মারলেন কেন? শুধু শুধু কেন মারবো? ওর নিহাকে কি বলেছে তুমি শুনোনি? নীরা কি বলেছে সেটা শুধু নিহার মুখ থেকে শুনেই আপনি নীরাকে মারলেন? নীরাকে জিজ্ঞেস করেছেন নিহা যা বলেছে তাহা কি সত্য নেই? কি জিজ্ঞেস করবো? নীরা তো সত্যি কথাই বললো। নিহা একটুও সত্য বলেনি। কি বলতে চাও? আর তুমি কিভাবে জানলে এগুলো সত্যি না? তাহলে শুনুন, নীরা আজকে কলেজে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই সে তাড়াহুড়ো করে কলেজে ঢুকেছে। এমন সময় নিহার সাথে ধাক্কা খায়। তারপর নীরা নিহাকে সরিও বলে, কিন্তু নিহা তাহাকে একের পর এক অপমান করেই যাচ্ছে, এমনকি শেষ পর্যায়ে তার মা বাবাকে নিয়ে গালি দিল। এমন সময় নীরা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, তাই দিয়েছে। তাহলে নীরা বললো না কেন? নীরা কি বলবে, সে তো নিহার কথা শুনেই নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আমি নিহাকে জিজ্ঞেস করলাম, নিহা ও যা বললো তা কি সত্যি? না, ও যা বলছে সব মিথ্যা। তারপর রাজুও জানি কোথা থেকে এসেছে। তারপর রাজু বলল, রানা, ফারিয়া যা বলেছে সব সত্যি। তুই জানলি কিভাবে? আমি ক্লাসের থেকে এসে দেখি নীরা তাড়াতাড়ি আসতেছে, তারপর যা হয়েছে তা তো ফারিয়া বলেছে। এখন আমি সব বুঝে গেছি। তারপর আমি নিহার কাছে গেলাম, নিহাকে জিজ্ঞেস করেছি, নিহা তুই এতটা খারাপ আমি আগে বুঝিনি। বিশ্বাস করো না, আমি তোমাকে ভালোবাসি। কেউ চায় না যে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসুক। নিহার কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেছি। আমি নিহার প্রেমে পড়ে গেছি। তারপর আমি আর নিহা চলে আসলাম। ভাবতেছি নিহা যেটা বলছে সেটা তো ঠিকই। ওইদিকে ফারিয়া নীরার কাছে গিয়ে দেখে নীরা কাঁদতেছে। এমন সময় ফারিয়া পিছন থেকে নীরার কাঁধে হাত দিল আর বলল, আরে কাঁদিস না, আমি রানাকে বুঝিয়ে দিয়েছি আমার বান্ধবীকে কাঁদানো কি জিনিস। কি করেছিস? তেমন কিছু করি নাই, তোরে যা দিয়েছে তার শুধু আসলে রানাকে দিয়ে এসেছি। তুই কি করছিস সেটা বল। উল্টা পাল্টা কিছু করিস নাই তো? কিছু করি নাই, শুধু 4টা থাপ্পড় দিয়েছি। তুই এটা কি করলি আমার জন্য? তোকে কাঁদাবে আমি কিছু বলবো না। আমি বাসায় যাই রে। ওকে। তারপর নীরা বাসায় চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। যাওয়ার পর নিহা কল করলো। হাই জানু। বলো। বাসায় কখন পৌঁছালে? মাত্র। তুমি কি করো? এই তো তোমার কথা ভাবছি। ভালো। তুমি কি করো? এই তো আমার সোনার সাথে কথা বলতেছি। ঠিক আছে, তুমি খেয়ে ঘুমিয়ে যাও। তুমিও। তারপর আমি ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম।
ওইদিকে নীরার দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আজকে নীরার আব্বু কান্নার কথা বলার পরও নীরা দরজা খুললো না। নীরা একটা কথা ভাবতেছে যে জীবনে কেউ আমাকে একটা ফুলের আঁচড় দেয় নাই, আর আজকে রানা। ভালোবাসে কি এত কষ্ট? আমি তো রানাকে ভুলে গেছি, তাহলে এমন হলো কেন? পরের দিন সকালে আমি আর রাজু ক্যাম্পাসে, সাকিব সবাই বসে গল্প করতেছি। এমন সময় নিহা আমাকে কল দিল। আমি সেখান থেকে উঠে একটু আড়ালে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো নিহা, কেমন আছো? একটি কথা বলি। একটা কেন, 10টা বলো। তুমি দেবে তো? অবশ্যই দিব। আমার আম্মু খুব অসুস্থ, যদি পারো তাহলে 20,000 টাকা দাও। এত টাকা দিয়ে কি করবে? আমি জানতাম তুমি একটার পর একটা প্রশ্ন করবে। ঠিক আছে, আমার টাকা লাগবে না। ওকে সোনা, রাগ করো কেন? তোমার বাসার ঠিকানা বলো, আমি নিয়ে আসতেছি। তোমার আশা লাগবে না, আমি আসছি। ওকে। তারপর নিহা এসে আমার থেকে টাকা নিয়ে চলে গেল রাজু সব দেখে। তাই রাজু এসে জিজ্ঞেস করলো, তুই এতগুলো টাকা ওকে দিলি কেন? ওর আম্মু অসুস্থ তাই। আম্মু অসুস্থ মানে? অসুস্থ মানে আম্মু। ওর আম্মু থাকলে তো অসুস্থ হবে। মানে থাকলে অসুস্থ হবে? এটা কেমন কথা? কি বলতে চাস তুই? ওর আম্মু 1 বছর আগে মারা গেছে। কি? শোন, নেহা তোকে ভালোবাসে না, ভালোবাসে তোর টাকা পয়সাকে। রাজু, আর একটা কথা বললে নিহার নামে তুই আমার কি হস সেটা আমি ভুলে যাব। তুই ভালোবাসার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিস। তুই এখনো চিনলি না কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা মিথ্যা ভালোবাসা। এটা বলে রাজু চলে গেল। আমি চলে গেলাম। ভাবতেছি নিহা মিথ্যা কথা বলে টাকা নিল কেন। ওইদিকে নিহা টাকা নেওয়ার পর একজন জিজ্ঞাসা করলো, নিহা এত কম টাকা? মাত্র শুরু, আস্তে আস্তে আনতে হবে। ওকে, দেখিও ধরা যেতে না পারে। জীবনেও পারবো না। আজকে রাতে নিহা আর ফোন দিল না। আমি মনে করেছি হয়তো কোনো কাজে আটকে গেছে, তাই আমিও ফোন দেই নাই। পরের দিন আমার দাদু খুব অসুস্থ, তাই আমরা আর নীরারা সবাই গ্রামে চলে গেলাম। কিন্তু দাদু অসুস্থ না, মিথ্যা বলে আমাদের নেওয়া হয়েছে। 2 দিন ছিলাম গ্রামে, কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই নিহার সাথে কথা বলা হয় না। তাই আজকেই আমি শহরে চলে আসলাম। সবাই মানা করেছে, কিন্তু নিহার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই চলে আসলাম। আস্তে আস্তে রাত হয়ে গেছে। নিহাকে ফোন দিয়েছি, বাট ফোন বন্ধ। পরের দিন সকালে কলেজে গেলাম। গিয়ে শুনতেছি নিহা নাকি গত 3 দিন কলেজে আসেনি। মনে করেছিলাম কোনো সমস্যা, তাই ইমামকে জিজ্ঞাসা করলাম, নিহার কিছু হয়েছে? কই জানি না তো। এই কদিন আমার খবর নিতে আসে নাই। না, তার ফোনে কল দে। তার ফোন বন্ধ। তাহলে তার বাসায় যা। আমি তো তার বাসা চিনি না। আমি চিনি, চল। তুই চিনিস কিভাবে? তুই একটা মেয়েকে ভালোবাসিস, আমি তার খবর রাখবো না? এটা কেমন কথা? তারপর আমি আর ইমাম নিহাদের বাসায় চলে গেলাম। ইমাম নিচে বসেছিল। আমি কাজের লোককে জিজ্ঞেস করে নিহার রুমে গেলাম। নিহার রুমে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম নিহা একটা ছেলের সাথে তার রুমে। ছেলেটার গায়ে কিছু ছিল না। তারপর ছেলেটি আমাকে দেখে চলে গেল। নিহা আমার কাছে এসে থতলাতে বলল, তুমি এখানে? বলার সাথে সাথে তার গালে বসিয়ে দিলাম 4টা চর। আর বললাম, আজকে যার জন্য আমাকে দূরে সরিয়ে দিলে, দেখবা একদিন সেও তোমাকে রেখে চলে যাবে। শিহাব আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তাহলে এতদিন আমার সাথে যা যা করেছো তা কি ছিল? এতদিন তোমার সাথে অভিনয় করলাম। আজ আমাকে দূরে সরিয়ে দিলে, দেখবা শিহাবও তোমাকে দূরে সরিয়ে দিবে। না হলে আজকে তোমায় একা রেখে চলে যেত না। তারপর চলে আসলাম। জীবনের সত্যি ভালোবাসাটা বুঝলাম না। তারপর সেদিনে গ্রামে চলে গেলাম। সবাই আমাকে দেখে অবাক, কারণ গতকালকে চলে গেলাম আর আজকেই চলে আসলাম। দেখি সবাই গল্প করে, বাট নীরাকে কোথাও দেখি না। সবগুলো ঘরে নীরাকে খুঁজলাম। এখন বাকি আছে দাদুর রুম। দাদুর রুমে ভয়ে ভয়ে ঢুকলাম। ঢুকে দেখি সেখানেও নীরা নাই। এখন নিজের থেকে কেমন জানি লাগে। হঠাৎ দাদু এসে বলল, কাউকে খুঁজতেছো দাদু ভাই? কই কিছু না তো। তাহলে এত পেরেশান হয়ে কাকে খুঁজতেছো? কাউকে না, তোমাদের বাইরে দেখে খুব ভালো লাগলো, তাই সব রুম দেখতেছি। ও। তারপর সেখান থেকে চলে গেলাম। হঠাৎ দেখি কিছু মেয়েরা বাড়ির বাইরে হাসতেছে। মনে করেছিলাম সেখানে আছে, কিন্তু না, একে একে সবাই চলে গেল। নীরাকে দেখলাম না। মনটা খারাপ হয়ে গেল। মনটা খারাপ করে বাইরে গালে হাত দিয়ে বসে আছি। এমন সময় মিতু, মানে আমার বড় বোন, এসে বলল, কিরে গালে হাত দিয়ে বসে আছিস কেন? বউ হারিয়ে গেছে। কি বললি? হায় রে, কি বলতে কি বলে ফেলেছি। আরে না, মজা করছি, কলেজের কথা মনে পড়েছে। ও। তারপর আপু চলে গেল। কিছুক্ষণ পরে দেখি নীরা একটা ছেলের সাথে আসতেছে। প্রথমে নীরাকে দেখে খুশি হলেও পরে ছেলেটাকে দেখে মনে খুব রাগ হলো।
তারপর নীরা আমার সামনে ছেলেটাকে নিয়ে গেল। রাতে সবাই একসাথে খেতে বসেছি, এমন সময় দাদু বলল, রানা, কালকে নীরা আর তুই গ্রামটা ঘুরে আসিস। মনে মনে অনেক খুশি হয়েছি। না দাদু, আমি রায়হানের সাথে যাব। কেন, রানার সাথে যেতে কোনো সমস্যা আছে? না দাদু, রানা ভাইয়ার সময় নেই আমাকে ঘুরে দেখানোর। নীরার মুখে ভাইয়ের ডাকটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর খাওয়া থেকে উঠে গেছি। দাদু বলল, কিরে, তোর আবার কি হলো? কিছু না দাদু। তাহলে খাবার নিয়ে খেয়ে উঠলে কেন? ক্ষুধা লাগে নাই। না লাগলে বসছিলি কেন? সবাই দেখি কিছু বলতেছে, দেখি নীরা কিছু বলে না। তারপর রুমে চলে গেলাম। গিয়ে ভাবতেছি, আমি কি নীরাকে আজীবনের জন্য হারিয়ে ফেলেছি? নীরাকে আমি আর পাবো না। নীরার মুখে আর কখনো রানু জানু শুনবো না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। তারপর সকালে দেখি রায়হান বাইক নিয়ে এসেছে। নীরা বলল, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। ওকে। তারপর নীরা রেডি হয়ে বাইকে বসে বলল, রায়হান, তুমি শার্ট পাল্টালে কখন? আর তোমার মুখে হেলমেট আগে তো ছিল না। কিছু না বলে বাইক চালাতে লাগলো। আবার নীরা বলল, কোনো কিছু বলছো না কেন রায়হান? কোনো কথা বলে না। তাই নীরা রেগে বলল, এই তুমি কে? হ্যাঁ, কথা বলছো না কেন? রায়হান কোথায়? এমন সময় মুখ থেকে আমি হেলমেটটি সরিয়ে নিলাম। তুমি? রায়হান কোথায়? তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর আমি নীরাকে একটা নির্জন জায়গায় নীরাকে নিয়ে গেলাম আর বললাম, নীরা, আমাকে ক্ষমা করে দে। কিসের ক্ষমা? আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কিসের অন্যায়? তোকে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমাকে কি কষ্ট দিবেন? সেটা তো আমার দোষ ছিল। নীরা, আমি তোকে ভালোবাসি। কেন? আমাকে অপমান করে আপনার মন মিটেনি? সত্যি আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। কেন নিহা, কি হয়েছে? নিহা আমাকে ভালোবাসে নাই। এটা বলার সাথে সাথে নীরা চলে গেল। আমি একটু গ্রামটা ঘুরে দেখতেছি। ওইদিকে নীরা বাসায় গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। তখন নীরার আম্মু বলল, কি রে, আমরা তো কাল যাব, তুই আজকেই ব্যাগ গুছাচ্ছিস কেন? আম্মু, আমি এখন চলে যাব। কেন, কি হয়েছে? না, কিছুই হয় না। কলেজে অনেকদিন হলো যাই নাই, তাই। নীরা আবার যখন যা বলে তাই করে, তাই কেউ আর তাকে বাধা দিল না। নীরা চলে গেল। আমি বাসায় আসলাম। যখন নীরাকে না দেখলাম তখন আপুকে জিজ্ঞেস করেছি। আপু বলল নীরা চলে গেছে। তাই আমি দেরি না করে আমিও চলে গেলাম স্টেশন। গিয়ে দেখি নীরা বসে আছে। আমি বললাম, কি রে, কোথায় যাচ্ছিস? কেন, বাসায় কেউ কিছু বলেনি? এত কিছু বাদ দে, চল আমার সাথে বাসায়। আমি যাব না। তুই যাবি নাকি জোর করে নিব? আমি যাব না, বললাম না। ওকে। তারপর নীরাকে কোলে নিলাম। কি করছিস? সবাই দেখছে তো। করার কিছু নেই, তুই যাবি না তাই এমন করতে বাধ্য হলাম। ওকে, যাব। নামা বলছি, নামা। আমি তারপর নীরাকে নামিয়ে বললাম, আজ থেকে একবেলা খাবি। কেন? তোর খুব ওজন, তাই শরীর কমাবি, না হলে আমি তোকে কোলে নিতে পারবো না। কি করবে তুমি? দেখেই নে। আমি হ্যাঁচকা টানে নীরাকে পাঞ্জা করে কোলে তুলে নিলাম। নীরার চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি এরকম করব সেটা ভাবতেও পারিনি। নীরা কোলের মধ্যে থেকে নীরা হাত পা নড়িয়ে নামার চেষ্টা করতে করতে বলল, কি করছো এইসব? নামা বলছি। নামাবো না। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। এটা তোমার বাসা না যে এখানে এইরকম করবে। এটা একটা পাবলিক প্লেস। সবাই কি ভাবছে বলো তো? যা খুশি ভাবুক, আমার কিছু যায় আসে না। তুই বাধ্য করেছিস আমাকে এইসব করতে। ভালোই ভালো যদি যেতে চাইতি তাহলে এমন করতাম না। এখন পুরোটা রাস্তা এভাবেই নিয়ে যাব তোকে। তোমার কি মাথা খারাপ? প্লিজ নামিয়ে দাও। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। যদি এখান থেকে সরাসরি বাড়িতে যাস তাহলে নামাবো। ঠিক আছে, নামাও। ওকে, নামাচ্ছি। আমি নীরাকে নামিয়ে দিলাম। নীরা ও বাধ্য মেয়ের মতো আমার সাথে বাড়িতে গেল। বিকালে উঠানে এক কোণে বসে আছে নীরা। মনের মধ্যে রাগ, অভিমান, কষ্ট হাজারো পরিমাণে জমে আছে নীরার। প্রকাশ করতে পারছে না কারোর কাছেই। মনের মধ্যে চাপা কষ্টটা কারোর কাছে প্রকাশ না করলে কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। নীরের অবস্থাও তাই। চোখের এক কোণে পানিগুলো ছলছল করছে। বুকের মধ্যে হাহাকার চলছে। না পারছে কারো কাছে বলতে, না পারছে সইতে। আমি বিকালে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গিয়ে প্রকৃতির হাওয়া লাগাতে লাগলাম নিজের শরীরে। আমি উঠানে পায়চারি করার সময় দেখতে পেলাম নীরা চেয়ারে বসে আছে, গভীর মগ্নে সে। বাতাসে চুলগুলো উঠছে নীরার। বেশ লাগছে তাকে দেখতে। মুচকে একটা হাসি দিয়ে নীরার সামনে গিয়ে দাঁড়ালাম। নীরার ভূক্ষেপ নেই আমার দিকে। আমি হালকা হেসে বললাম, কি ভাবা হচ্ছে ম্যাডাম? চুপ করে আছে। কি হলো, মুড অফ কেন? তাও চুপ করে আছে। কি কথা বলবি না? আমাকে একটু বিষ দিতে পারবি রানা? ভাবতেই হাসি পায় যে আমি একটা মানুষ। আমি তো মাত্র নামেই মানুষ। আমার তো কোনো চাওয়া পাওয়া, কোনো ইচ্ছে কিচ্ছু নেই। থাকলেও পূরণ করতে পারি না। আমি যা করি সবই ভুল, সবটাই অন্যায়।
তোমাকে ভালোবেসেছিলাম, সেটাও ছিল আমার ভুল। সেটা ছিল মস্ত বড় অন্যায়, যার জন্য পদে পদে আমাকে অপমানিত হতে হয়েছে, চর থাপ্পড় খেতে হয়েছে। বাবা মার চোখের মনি আমি। থাপ্পড় দেওয়া তো দূরের কথা, কোনোদিন ফুলের আঁচড়ও লাগতে দেয়নি তারা আমাকে। কিন্তু ভালোবাসার অপরাধে আমাকে অনেক অনেক থাপ্পড় নীরবে সহ্য করতে হয়েছে। হবে না কেন? আমি যে অন্যায় করেছিলাম, যতই তোমার কাছে যেতে চেয়েছি ততই তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছ। যখন দেখলাম আমার ভালোবাসার মানুষ আমাকে তার কাছ থেকে আরো বেশি দূরে সরাতে অন্য মেয়ের সাথে জড়াচ্ছে, তখনও কোনো প্রতিবাদ করিনি, নীরবে সরে গেছি। সরতে তো হতোই, আমি যে অন্যায় করেছি। আস্তে আস্তে তোমাকে ভুলে নিজের অন্যায়গুলোকে শুধরাতে যাচ্ছি। এখন এসেছো তুমি ভালোবাসার দাবি নিয়ে। এখন আমি তোমার কাছ থেকে দূরে থাকতে চাইছি, কিন্তু না, তুমি এখন আমাকে কাছে টানছো। এখন এটাও আমারই অন্যায়। আমি ভালোবাসতে গেলেও অন্যায়। আমি এখন কি করব একটু বলবে কি আমায়? আমি কি কোনো খেলনা যে যার ইচ্ছে হলো খেললো, খেলা শেষ হলেই ফেলে দিল? কথাগুলো বলে নীরা অঝরে কাঁদতে লাগলো। আমি মাথা নিচু করে বসে আছি নীরার সামনে, আমার চোখেও পানিগুলো জলমল করছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার। নীরা উঠে চলে গেল আমার উত্তরের অপেক্ষা না করেই। 2 দিন কেটে গেল। নীরা আর আমার ফ্যামিলি ঢাকায় ব্যাক করেছে কিছুক্ষণ আগেই, নিজেদের বাসায় চলে গেল সবাই। ওইদিকে নীরা মন খারাপ করে রুমে বসে আছে, আসার সময় খায়নি পর্যন্ত। পরের দিন ভার্সিটি চলে যায় নীরা। গিয়ে আগে ফারিয়া আর তোমার সাথে দেখা করে। কতদিন পর দেখা, নেটওয়ার্ক সিগন্যালের কারণে ফোনেও যোগাযোগ করতে পারেনি ওরা। ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বসে ওরা 3 জন। এমন সময় ফারিয়ার মোবাইলে কল আসে। ফারিয়া কিছুটা আড়ালে গিয়ে কি কথা বলে কে জানে, কিন্তু নীরার চোখ ফাঁকি দিতে পারেনি ও। কথা বলে শেষ করে আবার ওদের সাথে যোগ দেয় ফারিয়া। কাছে এসে বসতে হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নেয় নীরা। অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে থাকে ফারিয়া। নীরা ডায়াল করে দেখলো কিছুক্ষণ আগে যেই কলটা এসেছে সেটা কলিজা দিয়ে সেভ করা।